আচ্ছা, তো ভেক্টর ইন 3D প্লেন। তো এখন ভেক্টরকে 3D প্লেনে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা, আমাদের এরপরের টপিক হলো এটা। তো 3D প্লেনে তোমার একটা ভেক্টরকে তুমি কিভাবে লিখবা? ধরো এই বরাবর কোনো একটা দাগ চলে গেছে, এখন এটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করলে আরেকজন বুঝবে যে এখানে আছে। 3D প্লেনেরটা বুঝার আগে 2D প্লেনেরটা একটু বুঝে আসি। তোমরা সবাই কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে ধারণা রাখো, তাই না? ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে, এটাকে যদি তুমি 3,4 বলো, তার মানে কি? তার মানে হলো এখান থেকে এতটুকু আসছে 3 আর এতটুকু আসছে 4, তাই তো, তাই না? লেখা লাগবে না? দেখো, ঠিক আছে। আমরা এটার জন্য যেটা আর কি আগে শিখে রাখবো সেটা হলো, এখন এই বরাবর আমরা যদি ভেক্টর জেনারেট করি তাহলে কি হবে? এখান থেকে স্টার্ট করে এখানে আসছে, তাই তো? তাহলে এই দুইটা লাইনকে কানেক্ট করে দিলে ভেক্টরটা জেনারেট হবে, ঠিক আছে। এখন এই ভেক্টরটাকে কি দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, প্রশ্ন হলো সেটা। তো সেটার জন্য আমাদেরকে জানতে হবে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর সম্পর্কে। এটার ডেফিনেশন প্রথমেই বলে দেওয়া হয়েছে। এক্স অ্যাক্সিস বরাবর যে মুভমেন্টটা হবে সেটাকে আই, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা হবে সেটাকে জে, এবং জেড অ্যাক্সিস বরাবর যেটা হবে সেটাকে বলা হবে কে। এটা হচ্ছে জাস্ট ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে। যদি মাইনাস আই হয় তাহলে মাইনাস এক্স এর দিকে, মাইনাস জে হলে নিচের দিকে, আর মাইনাস কে হলে বোর্ডের ভিতরের দিকে আর কি যাচ্ছে, এটা বোঝাবে, ঠিক আছে। সো এখন আমাদের এটা তো 2 ডাইমেনশনে আসি। 2 ডাইমেনশনে থাকলে দেখো তো এই দিকে আগায় আসছি আমি, তাই না? তাহলে 3 ইউনিট আগাইছি, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলতে পারি যে 3i গিয়েছে। 3i মানে এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট গিয়েছে। তারপরে 4 ইউনিট উপরে উঠেছে, তাহলে 4 ইউনিট উপরে উঠেছে, উপরেরটাকে কি ধরা? পজিটিভ, তাই এখানে হবে প্লাস 4j। এইভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো ধরো এখানে 3,4 পয়েন্টে গেছে 0 0 থেকে, তাহলে তুমি এটাকে 3i + 4j আকারে লিখেছো। তো এখন এই 0 0 3 4 এর সাথে 3i আর 4j কে কিভাবে তুমি আনতে পারো? এখানে তুমি যেখানে যে থামছো সেখান থেকে, যেখান থেকে শুরু করছো সেটা বিয়োগ হবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর 3 হয়ে গেছে, ছিল 0, 3 - 0 কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর আই, ঠিক আছে। সব সময় প্লাস দিবা। ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে গেছে কত? 4, ছিল কত? 0, তাহলে 4 - 0 কে। এইভাবে আর কি ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এটাকে যদি আমরা আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, বুঝেছো? এটাকে বলা হয় ভেক্টরস ইন 3D প্লেন। আর একটু আছে, দাঁড়াও। এখন ধরো যে আমরা এটাকে তাহলে কি বলতে পারি? এটাকে বলতে পারি যে ইনিশিয়াল না ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে। axf - axi কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে হবে আই। এইভাবে আর কি জিনিসগুলোকে লেখা হয়, ঠিক আছে। তো এটা কোঅর্ডিনেট মোডিনেট নিয়ে এত কঠিন করে কিছু দেখার দরকার নেই। আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো এই ভেক্টরটার ম্যাগনিটিউডটা কত সেটা। তো এই ভেক্টরটার ম্যাগনিটিউড যদি বের করতে যাই তাহলে দেখো এখানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে ফেলছে, তাই না? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসটাই হচ্ছে এই ভেক্টরটার লেংথ। তো হাইপোটেনাস বের করার জন্য ফর্মুলাটা কি হবে বলো? √3² + 4², তাই না? বুঝেছো? 3টা কি ছিল? 3টা আসছে এখান থেকে। আচ্ছা, এখানে একটু লিখে নিই, 3i + 4j হবে, রাইট? এটা নিয়ে তোমরা কথা বলছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4j, ঠিক আছে। তো এখন 3i আর 4j, এই i এর এটা আসছে এখানে, j এর এটা আসছে এখানে, √3² + 4² হইছে, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা আমরা এভাবে বের করব না, অ্যাঙ্গেলটা ডট এর মাধ্যমে বের করব, ওটা বেশি সোজা। এটা দিয়ে অ্যাঙ্গেল বের করতে গেলে একটু জটিলতা সৃষ্টি হয়, বেশ cos sin tan এগুলো নিয়ে অনেকের কনফিউশন এসেছে, তাই ওই দিয়ে করব, এই ডট প্রোডাক্ট দিয়ে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করব, এটা এখন শিখবো না। তো আমরা এখানে যদি এরকম ভাবে দেখি জিনিসটাকে, ধরো কোন একটা ভেক্টর এখন আছে a, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে axi + ayj এই আকারে। ax বলতে বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর a এর কম্পোনেন্ট, এবং ay বলতে বোঝাচ্ছে y অ্যাক্সিস বরাবর a এর কম্পোনেন্ট। দেখো এটা জাস্ট ম্যাগনিটিউড আর এটা জাস্ট ডিরেকশন, এই দুইটা মিলায় একটা ভেক্টর জেনারেট হচ্ছে, বুঝতে পারছো? এখন এইটার যদি আমি ম্যাগনিটিউডটা কত এটা জানতে চাই, তাহলে সেটা তাইলে কত হবে তুমি বলো? দেখো এখানে 3i 4j ছিল, হয়ে গেছে 3² 4², তাহলে এখানে axi ayj আছে, এটা হয়ে যাবে √ax² + ay²। সহজ হিসাব, ঠিক আছে। এটা হলো 2D এর হিসাব। এখন 3D এর হিসাবটা, এটা আর একটা প্রমাণ আছে 3D এর হিসাবে, প্রমাণটা করতে চাচ্ছি না, এই জন্য 2D টা আগে দেখায় নিলাম। তো 2D তে যদি এমন হয় 3D তে তাহলে কেমন হবে তুমি এটা ধারণা করো। 2D তে যদি এমন হয়, 3D তে কোন একটা ভেক্টর হবে হচ্ছে গিয়ে axi + ayj + azk, এরকম হবে দেখতে, তাই না? এই ভেক্টরটাই যদি আমি ম্যাগনিটিউড বের করতে চাই তাহলে সেটাই কি আসবে?
2D তে তোমার জাস্ট ax স্কয়ার ay স্কয়ার আসছিল, 3D তে অতিরিক্ত আরেকটা অ্যাক্সিস এসে যাচ্ছে। তাহলে 3D এর ম্যাগনিটিউড বের করতে গেলে তুমি ওই জিনিস যদি ইউজ করো তাহলে এরকম হওয়া উচিত, এবং এটাই হয়, এটার জন্য আলাদা কিছু হয় না। এটা সূত্রটার প্রমাণ করার দরকার নেই, মানে চাইলে দেখতে পারো বইতে, আমি করাচ্ছি না, সময় নষ্ট হবে এখন। ঠিক আছে, সো 3D তে আমাদের সূত্র হলো এটা। আমাদের লাগবে 3D টাই, 2D টা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের 2D এর প্রয়োজন নেই, 2D দিয়েও তো ম্যাথ আসে না, 3D দিয়েই মোটামুটি সব ম্যাথ আসে। হ্যাঁ, একটু পজ দাও, এই তো ঠিক আছে। আচ্ছা, আমরা ভেক্টরের রেজাল্টেন্ট বের করছি, রেজাল্টেন্ট বের করার সময় কি করছি, অ্যাড করছি, আবার মাইনাসও করা যায়, ওইটা ফ্যাক্ট না, মানে যোগ আর বিয়োগ করছো। এখন ভেক্টরের আরো একটা ঘটনা ঘটানো যায়, সেটা হলো মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশন আবার দুই প্রকারের। ঠিক আছে, দুই প্রকারের কি কি, একটা হলো ডট আর একটা হলো ক্রস। ডট যেটা হবে, ডটের ফলে যে রেজাল্ট আসবে, ডট প্রোডাক্ট বা ডট মাল্টিপ্লিকেশন যেটাই বলো না কেন, ডটের ফলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে গিয়ে স্কেলার হয়ে যায়। তো এখন এগুলা মানুষ আসলে আবিষ্কার করে নাই, ঠিক আছে, এগুলো জোর করে করে আবিষ্কার হয়ে গেছে। আরেকটা হলো ক্রস। কিভাবে আবিষ্কার হলো, ধরো তোমার একটা ভেক্টর আছে, ওই ভেক্টরটার সাথে আরেকটা ভেক্টরকে তুমি মাল্টিপ্লাই করছো, রেজাল্ট। ঠিক আছে, ওই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে তুমি মাল্টিপ্লাই করছো, তোমার রেজাল্টটা আসছে স্কেলার। তো এরকম কেসটা কোথায় তুমি পড়ে আসছো ছোটবেলায় বলো তো? ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, ওয়ার্কের ক্ষেত্রে এফ আর এস এই দুইটা গুণ হয়, তাই না? এখানে এফ ও ভেক্টর আবার এস ও ভেক্টর, কিন্তু এই দুইটা গুণ হয়ে রেজাল্ট যেটা আসতেছে সেটা হয়ে যাচ্ছে স্কেলার। ঠিক আছে, তো মানুষ তখন এটা নিয়ে চিন্তা করে যে কেন দুইটা ভেক্টর গুণ করলে স্কেলার হবে। তো তখন তারা এইটার একটা গুণের সিস্টেম বের করে, যেটার নাম দেয় হচ্ছে গিয়ে ডট। এটা কিন্তু এটার আগে আসে নাই, আগে এটা আসছে, তারপরে মানুষ এটা বের করছে। ঠিক আছে, তো ডটের ফলে স্কেলার রেজাল্ট আসে, বা অথবা তুমি উল্টাভাবে যদি বলো যে স্কেলার রেজাল্ট যদি আসে তাহলে তাদের মধ্যে ডট মাল্টিপ্লিকেশনটা ঘটে দেখে স্কেলার রেজাল্টটা আসে। আর এছাড়াও ক্রস আসে, ভেক্টর, এটা আমরা পরে দেখতেছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডট। তো সবার আগে জানতে হবে যে তুমি প্রশ্নে কি দেখলে বুঝবা যে তোমাকে ডট করতে হবে। ডট মাল্টিপ্লিকেশনকে স্কেলার মাল্টিপ্লিকেশনও বলে। বলো ওয়ার্কের ইটা বলো, ইকুয়েশনটা বলো, w ইকুয়ালস টু fs cos θ, তাই না? হ্যাঁ, তাহলে এখানেও cos θ আসবে, এটা খালি মনে রেখো। ডটের ক্ষেত্রে a আর b দুইটা ভেক্টর থাকবে, এবং এদেরকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসবে সেটা হবে স্কেলার। মানে এই পাশে ভেক্টর সাইন থাকবে, বাট এই পাশে ভেক্টর সাইন থাকবে না। এখানে যেটা হবে সেটা হবে ab cos θ। তুমি এই মাত্রই বলে দিছো যে w সমান fs cos θ, ওইখান থেকে যেহেতু এটা আসছে তাহলে এখানে a ডট b হবে ab cos θ। বুঝতে পারছো? তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, b cos θ কে আমরা কি বলতে পারি? b cos θ কে আমরা বলতে পারি যে, ধরো a আর b দুইটা ভেক্টর আছে, একটা এদিকে একটা এদিকে। হ্যাঁ, এখন এই b এর উপরে যদি আমি a এর কম্পোনেন্ট নেই, তাই আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে তাহলে এইটুকুর ভ্যালু কি হবে? cos θ। আবার যদি নামটা উল্টায় দেই, অর্থাৎ এটার নাম যদি a দেই আর এটার নাম যদি b দেই, এখান থেকে যদি আলো মারি তাহলে এইটুকুন ছায়াকে আমরা কি বলবো? b cos θ বলবো, তাই না? বুঝতে পারছো কথাটা? এইটুকুন ছায়ার লেংথ বা এইটুকুন প্রজেকশন বা এইটুকুনের কম্পোনেন্টের লেংথটুকু কত আসবে? b cos θ আসবে না? বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে আমরা এই যে এই পার্টটুকু এখান থেকে এইটুকুনের লেংথকে বলবো b cos θ, আর এই ভেক্টরটা হচ্ছে গিয়ে a। তাইলে আমরা এই জিনিসটাকে বলতে পারি a ইনটু কম্পোনেন্ট অফ b along a। और উল্টা ভাবে যদি বলি b ইনটু কম্পোনেন্ট অফ a along b, দুইটাই বলা যায় এটাকে। ঠিক আছে, b cos θ বা a cos θ, এটার সাথে যে কোনো আরেকটাকে যদি ফাঁকা রাখি, ধরো a আছে, কম্পোনেন্ট অফ b along a, এখানে b cos θ যে আসলো সেটাকে আমরা কি বলতেছি? কম্পোনেন্ট অফ b along a। আর উল্টা ভাবে যদি b রাখি তাহলে a cos θ টা হয়ে যাবে এখানে, এই যে এটুকুনকে তখন বলা হবে a cos θ। b এখানে আছে আর এখানে a আছে, তাইলে b এর উপরে a এর যে ছায়াটা পড়তেছে সেটা, তাই না? সো আমরা এখানে বলতে পারি b ইনটু b এর উপর a এর কম্পোনেন্ট, একই কথা দুইটা।
ঠিক আছে। সো এটাকে এটাও বলা যায়, এটাও বলা যায়, দুইটাই এমসিকিউ তে আসতে পারে, যে হুইচ ইজ কারেক্ট ওইগুলোতে এটা আসছিল, এছাড়া আর কোনো কিছুতে আসতে দেখি নাই। তো এখন আমাদেরকে আগে জানতে হবে যে কখন বা কোশ্চেনে কি দেখে বুঝবো যে আমাদেরকে ডট করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনে 4টা জিনিস দেখে তুমি বুঝতে পারবা যে এটা ডট করতে হবে। সেই 4টা জিনিস কি কি? তো ইউজ অফ ডট, 1 নাম্বার। প্রথমে যদি বলে যে দুইটা ভেক্টরের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে, তাইলে হচ্ছে গিয়ে ডট করতে হয়। ঠিক আছে, টু ফাইন্ড দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল, between any two vectors. তারপরে বলতে পারে যে অর্থোগোনাল প্রজেকশন। এই কথা বলো না। অর্থোগোনাল প্রজেকশন যদি ডিটারমাইন করতে বলে, তাহলে অর্থোগোনাল প্রজেকশনের ডিটারমিনেশনের জন্য তুমি ডট প্রোডাক্ট এর সূত্র ইউজ করবা। 3 নাম্বার, পারপেন্ডিকুলার কিনা দুইটা ভেক্টর সেটা টেস্ট যদি করতে বলে, বা দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিনা সেটা যদি টেস্ট করতে বলে, অর্থাৎ পারপেন্ডিকুলার টেস্ট করতে বললে অবশ্যই আমাদেরকে ডট প্রোডাক্ট ইউজ করতে হবে। তারপরে 4 নম্বরে আছে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল উইথ অ্যাক্সিস, কোন একটা অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটা বের করা। তো অ্যাঙ্গেল উইথ অ্যাক্সিস যদি বের করতে বলে তাহলে আমরা ডট প্রোডাক্ট বের করব। তো এই 4টা কেস ছাড়া বাকি আর কোনো কেসে আপাতত ডট প্রোডাক্ট ইউজ করা লাগে না। কোশ্চেনে এই 4টা জিনিসের কোনোটা আছে, তার মানেই তোমাকে ডট প্রোডাক্ট করতে বলা হচ্ছে। ঠিক আছে, সো তুমি বাকি আর কোনো কিছুই বোঝা লাগবে না। কোশ্চেনে এই 4টা জিনিসের কোনো কিছু যদি থাকে তাহলে তুমি সোজা ডট করে দিবা। পজ দাও তো একটু। তো এখন এটার জন্য আমরা যে মাল্টিপ্লিকেশনটা করব, সেই মাল্টিপ্লিকেশনটা হলো পজিশন ভেক্টরের সাথে পজিশন ভেক্টরের, সবকিছু পজিশন ভেক্টর আকারে দেয়া থাকবে, বা দেয়া না থাকলেও সবগুলোকে পজিশন ভেক্টর বানায় তারপরে ডট প্রোডাক্ট বের করতে হয়। ঠিক আছে, পজিশন ভেক্টর কোনটা? আই জে কে দিয়ে যে ভেক্টরগুলো আসে সেটা। ঠিক আছে, এরকম আঁকা বাঁকা থাকলেও সেগুলোকে আগে পজিশন ভেক্টর তৈরি করে নিয়ে দেন হচ্ছে গিয়ে তোমার ডট করতে হবে। তো পজিশন ভেক্টর যদি তৈরি করি তাহলে আমাদের আই জে কে আসবে। তো আমরা একটু খেয়াল করে দেখি, আই আর আই এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ধরো 2i আছে আর একটা ভেক্টর 3i হইলো, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই তো? তো এখন আর এই ভেক্টরটার i, শুধু i ক্যাপের ম্যাগনিটিউড কত? 1। তাহলে এখানে কত হবে? 1 * 1 cos 0 ডিগ্রি, তাহলে উত্তর কত আসবে? 1। ঠিক আছে, তাহলে i ডট i এর মান 1। যদি j ডট j করি তাহলে কত আসবে? তাহলে সেম ভাবে 0 ডিগ্রি, উত্তর হয়ে যাবে 1। আর k ডট k করলেও আসবে 1। ঠিক আছে, i ডট i j ডট j k ডট k এর ভ্যালু 1। কিন্তু যদি আমি i ডট j করি, i আর j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? i আর j 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে i ডট j এর ক্ষেত্রে আসবে 1 * 1 * cos 90 ডিগ্রি, বুঝেছো? cos 90 ডিগ্রির ভ্যালু 0। যদি বলি যে j ডট i সেটা কত হবে? j আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 0, তাই 0, এই 90, তাই 0। যদি i ডট k বলি তাহলে কত হবে? এবং k ডট i বললেও 0। যদি বলি j ডট k সেটাও 0। তাহলে বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আসলে সবগুলো করা লাগবে না, আমাদেরকে শুধু ক্যালকুলেট করা লাগবে এই তিনটাকে। এই তিনটা বাদে বাকি সবাই 0ই হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রথমটার i এর সাথে দ্বিতীয়টার i, প্রথমটার j এর সাথে দ্বিতীয়টার j, এবং প্রথমটার k এর সাথে তৃতীয়টার k, ওই দ্বিতীয়টার k হিসাব করতে হবে। আর বাকি সবগুলো 0 হয়ে যাবে, ওগুলোর ক্যালকুলেশন করা লাগবে না। ওকে, জিনিসটা বুঝতে পারছো? একটু পজ দাও, আগে বুঝ জানো দাও, একটা বুঝলে সবগুলো বোঝা হয়ে যাবে। সো এখানে দেখো দুইটা ভেক্টর এরকম ভাবে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে a ডট b এর ভ্যালু কত হবে। ভেরি সিম্পল এন্ড ইজি প্রবলেম। তোমার যেটা করতে হবে, a ডট b যদি বের করতে বলে সবার আগে দুইটা ভেক্টরকে পাশাপাশি লিখবা। এটার জন্য নাম্বার কাটে কিনা এটা মনে হয় নাম্বার কাটবে না যদি পাশাপাশি না লিখো বোর্ডে, বাট কলেজে কাটবে। তুমি এই যে এইটা ডট দিবা মাঝখানে দিয়ে, আবার এটা লিখবা 3i - 7j + 3k। এখন যখন তুমি এটা করতে যাবা তখন তুমি এই মাত্র শিখছো i এর সাথে শুধুমাত্র k গুণ হবে, শুধুমাত্র i গুণ হবে, বাকিগুলোও গুণ হবে, কিন্তু রেজাল্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা হবে ওর সাথে অ্যাকচুয়ালি সবাই গুণ হবে, কিন্তু বাকিগুলো আমাদের ক্যালকুলেট করা লাগবে না। ঠিক আছে, তো ফার্স্টে 2 আর 3 মিলে কত হবে? 6। আর i মিলে কত হবে? 1।
i ডট i এর ভ্যালু 1 এই মাত্র দেখাইছি, ঠিক আছে, বুঝলাছিস না? তো এখানে i ডট i সমান 1 সমান j ডট j সমান k ডট k সমান 1, এছাড়া বাকি সবাই 0। এটা তো মনে আছে না? হ্যাঁ, তাহলে এখানে 2i এর সাথে শুধু 3i গুণ হবে, আর কিছু হবে না। এটা জাস্ট সিম্পল ম্যাথ, এবং এই সব কিছু ম্যাথে আবার আসবে, সো তাই একবার বুঝে নাও, ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারই এটা। তো এখন 5j এটার সাথে গুণ হবে কে বলো তো? এই পাশে শুধুমাত্র -7j, আর কেউ কিন্তু গুণ হবে না। তো এটার এটা যদি গুণ করি আমার আসবে -35, আর j ডট j হয়ে আসবে 1। ওটা করলাম না, লিখলাম না আর 1টা। আর এখানে আছে -6, আর এখানে আছে 3, -6 আর 3 মিলে হবে -18। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? -53, -47। আমি কি ঠিক করেছি না? হ্যাঁ, এটাই आंसर। সো এইভাবে আর কি ডট প্রোডাক্ট বের করে। বুঝতে পারছো ডট বের করার সিস্টেমটা? একটু পজ দাও। এই বললে কই এমনই করতেছো নাকি? এই বলবা তো। অঙ্কতে যেটা দেখলাম যে a আর b দেয়া ছিল, a ডট b এর ভ্যালু -47 আসছিল। তো এখন এই ওই দুইটা ভেক্টরেরই ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত হবে এটা জানতে চাওয়া হলো, ঠিক আছে? এই দুইটা ভেক্টরেরই ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত এটা জানতে চাওয়া হলো। তো এই দুইটা ভেক্টর বা যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল যদি জানতে চাওয়া হয়, তোমাকে কি করতে হবে? সেই দুইটার ডট প্রোডাক্টের ভ্যালু কত সেটা বের করবা ফার্স্টে, ঠিক আছে? কেউ মানে এটা তোমার চাওয়া হবে না, কিন্তু তুমি এটা বের করে ফেলবা। তারপরে লিখবা যে আই নো, উই নো। কি জানো তুমি? a ডট b সমান a b cos থিটা। এই অঙ্কটা স্টেপ বাই স্টেপ। তুমি a ডট b এর ভ্যালু আগে বের করবা, তারপরে শুধু এর ভ্যালু বের করবা, তারপরে শুধু b এর ভ্যালু বের করবা। তো শুধু a এর ভ্যালুটা কত হয়? শুধু a এর ভ্যালু হবে হচ্ছে কি √2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। অনেকে এখানে শুধু a না দিয়ে এটাকে মডুলাস অফ a ভেক্টরও দেয়, দুইটা একই কথা, ঠিক আছে? তারপরে এখান থেকে একটা রেজাল্ট পাবা, এবং শুধু b এর ভ্যালু কত হবে? শুধু b এর ভ্যালু হবে √3 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এখন এই দুইটার রেজাল্ট তুমি বের করো, বের করার পরে এখানে বসায় দাও। এখানে আসলো -47 সমান, এটাতে আসবে 36 আর 25 এ 61, 61 আর 4 এ 65 মানে √65, আর এটাতে আসবে 9, 9 আর 49 এ 58, 58 আর 9 হয় 67। কি রে, ঠিক করছি? একটু দেখো চেক দিয়ে। তাহলে এখানে আসবে √65 ইনটু √67 cos থিটা। ঠিক করছি না? কোনো ভুল তো জানি? তাহলে এখন আমার লাগবে কি cos থিটার ভ্যালু। তো cos থিটার ভ্যালু হবে -47 ডিভাইডেড বাই √65 ইনটু √67। তো এটা একটু ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে কি आंसर। বুঝতে পারছো? এখান থেকে থিটার ভ্যালু বের করবা, cos ইনভার্স দিয়ে যা আসবে সেটা উত্তর ডিগ্রিতে নিয়ে আসবা, ঠিক আছে? সো একটু নিজেরা করে ফেলো, পজ দাও। বুঝতে খেয়াল করো, যে কোনো একটা ভেক্টর দিয়ে বলবে যে সেটা x কিংবা y কিংবা z অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এরকম যদি বলে তাহলে তুমি কিভাবে করবা? এটা আরো সূত্র আছে অনেক বইতে বা অনেক গাইডে বা অনেক টেস্ট পেপারে দেখবা অন্য আরেকটা সূত্র ইউজ করছে। তুমি ওগুলোর দিকে যাবা না, তুমি ডট দিয়ে করে ফেলবা। সময়ও কম লাগবে, সহজও লাগবে, কারণ ডট অনেক ইজি, ঠিক আছে? তো তাহলে যদি আমি x অ্যাক্সিসের সাথে বের করতে চাই, ফার্স্টে x অ্যাক্সিসের সাথে আমরা অ্যাঙ্গেল বের করতেছি। x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত? রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর যেটা, সেটা কত? i। তাহলে আমরা এখানে যেটা করব যে a আর i কে ডট করব, ঠিক আছে? a আর i কে ডট করব। তাহলে এখানে যা আসবে সেটা হবে a, এটার i এর ম্যাগনিটিউড হচ্ছে 1, আর cos থিটা হবে x, ঠিক আছে? তোমার টার্গেট হলো থিটা x বের করা, ঠিক আছে? a ডট i এটা করে ফেললেই থিটা x টা বের হয়ে আসবে। এখন a এর a ডট i যদি করি তাহলে এখানে আসবে 2i প্লাস 3j প্লাস -6k, 3 ভুলে লিখছি, 5 হবে। এটার সাথে ডট করতেছি কাকে? শুধু i কে। এখন এর ম্যাগনিটিউডটা কত ছিল? আগের অঙ্কতে বের করছিলাম √67 না √65? √65 এর ম্যাগনিটিউড আগে বের করে রাখছি, সো এটা এখন ইজি হয়ে যাবে আরো, এজন্য এই একই ডেটা ইউজ করতেছি। সো তাইলে এইখানে আসবে হচ্ছে √65, আর এখানে 1 তো 1ই, cos থিটা x এটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। তো এখন এইটার সাথে i কে ডট করলে কত হবে প্রশ্ন হলো সেটা। দেখো তো i এর সাথে কে হবে গুণ? শুধু i গুণ হবে, যে আর কে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এটার সাথে যদি এটাকে ডট করি আমাদের অ্যানসার আসবে শুধুমাত্র 2। ক্লিয়ার কথা? হ্যাঁ, সমান হবে √65 cos থিটা x। তাহলে এখান থেকে থিটা x এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো cos ইনভার্স 2/√65। বুঝেছো? না, বুঝো নাই?
এই যে 2 আর 65 দিয়ে ভাগ করছি। আচ্ছা আবার বলতেছি দাঁড়াও। আর যদি আমি এখন y অ্যাক্সিস এর এবং z অ্যাক্সিস এরটা বের করতে বলি, তোমরা নিজে নিজে করে ফেলবা। y অ্যাক্সিস এ এখানে j আসবে, z অ্যাক্সিস এ এখানে k আসবে, আর বাকি সবকিছু আনচেঞ্জড অবস্থায় থাকবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে cos θ x এর ভ্যালু বলতে পারবো যে 2/√65, এবং শুধুমাত্র θ x এর ভ্যালু বের হয়ে আসবে cos ইনভার্স 2/√65, এবং এটাকে ভাঙালে যা আসবে সেটাই অ্যানসার। তুমি যদি tan বা cos ইনভার্সের যে সূত্রগুলো আছে সেটা দিও, সেম অ্যানসারই আসবে। যা আসবে সেটা অ্যানসার, সমস্যা নাই। পজ দাও একটু, বাকিগুলো করতে হবে।